গুড মর্নিং সবাইকে। আজকে আমি আবার একটা সাইকেল রাইডে বেরিয়ে পড়তে চলেছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই কোথায় যাব। হ্যাঁ, আমি যাব বর্তির বিল। জায়গাটা বেশ সুন্দর জায়গা, অনেকেই সেটার নাম শুনেছো, অনেকেই শোনোনি। তো চলো আমার ভিডিওতে আজকে তোমাদেরকে নিয়ে যাই বর্তির বিল। আমার মেনলি বেরোনোর কথা ছিল আজকে 5টার সময়, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য এতটাই দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে, প্রায় 1 ঘন্টার উপর দেরি হয়ে গেছে। তো আর বেশি দেরি করব না, এবার বেরিয়ে পড়ি। বাকি কথা বেরিয়ে হচ্ছে তোমাদের সাথে। তো এই মুহূর্তে আমি জিটি রোড ছেড়ে এখন এসটিকেকে রোডের দিকে ধরবো, যেটা হচ্ছে তোমার আদি সপ্তগ্রামকে বাইপাস করে ডান দিক দিয়ে সোজা চলে যাব। তো ডান দিক দিয়ে সোজা যাওয়ার পর এখন অনেকটাই যেতে হবে এই রাস্তাটা ধরে। দেখতেই পাচ্ছ ওয়েদার বেশ সুন্দর রয়েছে, বেশ রোদ ওয়েদার, পরিষ্কার, বৃষ্টির আপাতত সম্ভাবনা দেখছি না। তো অসুবিধা হবে না, রাস্তাঘাটে বৃষ্টি বাদলে পড়ার ব্যাপারটা হবে না। আর রাস্তাঘাটও প্রচণ্ড ভালো, তো সাইকেল চালাতেও অসুবিধা হচ্ছে না। আমি মেনলি ব্যান্ডেল বাড়ি থেকে বেরিয়ে পুরো জিটি রোডের ওটা অবধি ভিডিও করিনি, এই কারণেই, সেটা হচ্ছে ব্যান্ডেলের রাস্তাঘাট এতটাই খারাপ বাজারের, আর এতটাই ভিড়, তাই আমি ভিডিও করতেই পারছি না, এত বেশি ফোন জার্ক হচ্ছে। প্লাস আমি যদি হাতে ধরে ভিডিও করি তো সেক্ষেত্রে প্রচণ্ড বেশি রিস্কি হয়ে যাবে, যেহেতু বাজারে ভিড় বেশি। আর সেই জন্যই আমি ভাবলাম জিটি রোডে উঠে ভিডিওটা করি। এখন মোটামুটি সোজা যাব, সোজা এসটিকেকে রোড ধরে অনেকটাই সোজা যেতে হবে। সোজা যাওয়ার পর ডান দিকে ঘুরে যাব, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমাকে মেনলি যেতে হবে। এখন এই রোডে অনেকটাই থাকতে হবে। ওয়েদার বেশ প্লিজেন্ট ওয়েদার রয়েছে, রোদ উঠেছে ঠিকই, কিন্তু এখনও অবধি সেই রকমভাবে গরমটা পড়েনি। জাস্ট দেখো রোডটা বেশ সুন্দর, জাস্ট রোডটা দেখো, সূর্যের আলোটা পড়ছে, লম্বা চওড়া রোড, অনেকটা স্ট্রেচ রয়েছে। তো সেক্ষেত্রে বেশ ভালোও লাগছে রাস্তাটা চালাতে, আর রাস্তাটা বেশ সুন্দরও, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই রাস্তাটাই আমার এখন অনেকটাই চালাতে হবে, মোটামুটি এখনও প্রায় 10 মিনিট এই রাস্তায় চালাতে হবে। মিনিমাম স্পিডে চালালে 10 মিনিট চালাতে হবে। তারপর আমি ডান দিকে ঢুকে যাব, ডান দিকে ঢুকেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কিছুটা যেতে হবে, তারপর আবার পরবর্তী সামনে রাস্তা। আমাকে মোটামুটি টোটাল 40 কিলোমিটার যাওয়া বাড়ি থেকে, 40 কিলোমিটার আসা। এবার সেই অনুযায়ী সেই স্পিড ধরেই চালাতে হবে যাতে ক্লান্ত না হয়, যেহেতু এই বাংলা সাইকেল, এটাতে খাটনি বেশি তোমরা জানোই। তো সেক্ষেত্রে সেই বুঝেই সাইকেল চালাবো, বাকি দেখা যাক কত দূর কী হয়। তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছি, আর ওই দেখো ডান দিকে যে চূড়াটা দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে ডান দিকে যে চূড়াটা রয়েছে, ওই দেখো, এই দাঁড়াও তোমাদের দেখিয়ে নিই। ওই দেখো জুম করছি আমি, দেখো ওই যে সামনে চূড়াটা দেখতে পাচ্ছ লম্বা মতো, ওইটা হলো হংসেশ্বরী মন্দির। এই রাস্তা ডান দিকেই পড়ে, এই কল্যাণী এক্সপ্রেস থেকে একটু উঠেই ডান দিকে হংসেশ্বরী মন্দির দেখতে পাচ্ছ আশা করি। তো কোনো একদিন এখানে আসবো, সাইকেল নিয়ে আসবো মায়ের কাছে, মাকে দর্শন করে যাব। খুব জাগ্রত মন্দির, সবাই জানো, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারাও দেখে নিতে পারো গুগলে সার্চ করে। এই মুহূর্তে আমি আস্তে আস্তে উঠছি কল্যাণী ব্রিজ, বেশ সেই বিখ্যাত কল্যাণী ব্রিজ, বেশ বিখ্যাত, অনেক বড়, তাছাড়া দেখতেই পাচ্ছ বেশ চওড়া রয়েছে ব্রিজটা, সুন্দরভাবে বাঁধানো। আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে কল্যাণী ব্রিজের তো নাম সবাই শুনেছো, আলাদা করে বলার কিছু নেই। আর আমার এই সাইকেল নিয়ে আমি এখন চললাম, এখনও প্রায় 27-28 কিলোমিটার চালাতে হবে এই যে গঙ্গা সাইড দিয়ে। নতুন করে রং করেছে দেখে মনে হচ্ছে, অনেক দিন আসা হয়নি, আগে এসেছিলাম অনেক দিন আগে, অনেক দিন আসা হয়নি, তাই হয়তো করেছে, হয়তো পুরনো রং বা নতুন রং ঠিক জানি না এক্স্যাক্ট, যারা আসে রোজ বা ডেলি আসতে পারে তারা জানে। তো তুমি দেখতেই পাচ্ছ। তো চলো এবার এগিয়ে যাব আরও, এখনও অনেকটাই চালাতে হবে। কল্যাণী ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমি, আর এই যে আমার সাইকেল এখানে এখন দাঁড়িয়ে, বেশ 10 কিলোমিটার মতো, অলমোস্ট 10 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আবার কন্টিনিউ করব।
এই রাস্তাটার সৌন্দর্যটা দেখো একবার। বাঁ দিকটা এরকম খোলা রয়েছে, খোলা একদম, আর ডান দিকে ফুল গাছ ভর্তি, বেশ সুন্দর রাস্তা দেখো। তেমনি আকাশটা করে আছে দেখো একবার, জাস্ট আকাশটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে। আবার রোদ চলে এসছে, তবে খুব একটা গায়ে লাগছে না রোদটা। গায়ে লাগবেই বা কী করে, এত সুন্দর রাস্তায় সাইকেল চালালে আর এইসব কষ্ট মনে হয়? এইসব প্রাকৃতিক সৌন্দর্য, এসব টাইপের জিনিসপত্রের জন্যই তো এই সাইকেল নিয়ে রাইড করা। এই মুহূর্তে একটা জায়গাতে রেস্ট নিয়েছি, অনেকক্ষণ সাইকেল চালানো হলো, তো ছায়া দেখে একটা জায়গাতে রেস্ট নিলাম। তো এখন ভাবছি কিছু খেয়ে নেব, যেহেতু আমি বাড়ি থেকে বাদাম, ছোলা, কিশমিশ ওগুলো এনেছি, তো ওগুলোই এখন খেয়ে নেবো ভাবছি, নাহলে এনার্জি লস হবে। এবার এখনও অনেকটাই সাইকেল চালানো বাকি আছে, এখনও প্রায় 15 কিলোমিটার ওপর সাইকেল চালানো বাকি আছে। তো এই ছায়া রয়েছে একটা জায়গা, দেখতে পাচ্ছ, একটা ছায়া, বেশ ছায়া জায়গা, একটা ফ্লাইওভারের নিচে ছায়া আছে, তো এখানে বসে কিছু একটা খেয়ে নিই। চলো, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। কল্যাণী, এখনও ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতেই রয়েছি, এখনও অলমোস্ট প্রায় এই এক্সপ্রেসওয়েতে প্রায় এখনও 8 কিলোমিটার মতো একটানা চালাতে হবে। ডান দিক বাঁ দিক কোনো ব্যাকা নেই, এখনও প্রায় এই রাস্তাতে 8 কিলোমিটার মতো চালাতে হবে। আমাকে অনেকেই বলে যে তুই সাইকেল নিয়ে কিভাবে এত দূরে যাস, মানে পারিস কিভাবে। দেখো, এটা আমি একা পারি বা এরকম ব্যাপার নয়, তোমরাও পারবে, সবাই পারবে, শুধু দরকার হচ্ছে মনের জোরটা। মনের জোরটা একবার আনতে পারলে না, দেখবে এগুলো কোনো কষ্টই মনে হবে না। আর ইচ্ছের শক্তিটা, এই দুটো লাগবে, মনের জোর আর ইচ্ছের শক্তি, এই দুটো থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না। মিলিয়ে নিও, সেটা আমি সাইকেল চালানোর ক্ষেত্রে বলছি না, লাইফের যে কোনো জিনিসের ক্ষেত্রেই আমি বলছি যে মনের জোর আর ইচ্ছা শক্তি, এই দুটো কখনো কম হতে দেবে না। মনের জোর আর ইচ্ছা শক্তি যত বেশি থাকবে, তত তুমি দুঃসাহসিক জিনিসপত্র করতে পারবে। এখন আপাতত হাইওয়ে ছেড়ে লোকালিটির এরিয়ার মধ্যে ঢুকেছি, এটাও বেশ সুন্দর। এখন এখানে মোটামুটি এই রাস্তা ধরে অন্তত 10 কিলোমিটার চালাতে হবে, দেখা যাক, এখনও অনেকটাই বাকি আছে। দেখতে পাচ্ছ এখন একটা প্রায় কি একটা গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি, এখনও এই রাস্তাতে প্রায় 5-6 কিলোমিটার চালাতে হবে। এই রাস্তাতে এখনও 5-6 কিলোমিটার প্রায় চালাতে হবে। তো রাস্তার দুদিকে পাট শুকোতে দিয়েছে, যেটা পাটকাঠি হবে, এখনও শুকোতে সময় লাগবে পুরোপুরি পাটকাঠি হতে। তো এই গ্রামটার মধ্যেই চালাতে চালাতে এমন একটা জায়গায় এলাম, দেখো জাস্ট সামনেটা দেখো, দেখে মনে হবে কোনো রেন ফরেস্ট, মানে পাহাড়ি এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, মানে দুদিকে জঙ্গল, পাট শুকোতে দিয়েছে এরকম দিকে, এই যে এইদিকে পাট শুকোতে দিয়েছে, এটাই দড়ি হবে, তারপরে চট হবে, বিভিন্ন হবে, জাস্ট দুদিকটা দেখো, দুদিকটা জাস্ট। এখানে একটা ঠাকুরের মন্দির, জাস্ট রাস্তাটা দেখো, মানে এক্সেলেন্ট রাস্তা, মানে মন ভরে যাবে এই রাস্তাটায় চালাতে চালাতে। দুদিক দিয়ে গাছের ছায়া, এতটা ভালো লাগছে, মানে এতক্ষণ হাইওয়েতে চালালাম, তারপর যে এই গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি, তুখোর রাস্তা, তুখোর। দেখা যাক, এখনও চালাতে হবে, এখনও প্রায় 4 কিলোমিটার ওপর চালাতে হবে। ভয়ঙ্কর টাইপের অফরোড শুরু হয়েছে, মানে অতীব খারাপ রাস্তা, সাইকেল সোজাভাবে চালানোই যাচ্ছে না, শুধু বেঁকে যাচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অফরোড, দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ভাঙাচোরা রাস্তা, বেশ ভয়ঙ্কর রাস্তা। তো আমি যেটা সাইকেল চালিয়ে এলাম ব্যান্ডেল থেকে বর্তির বিল, তো এই হলো বর্তির বিল। তো তোমাদেরকে নৌকায় চড়ে দেখাবো যে কীরকম জায়গা কি না, সমস্তটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ পিছনে আমার বর্তির বিল, এইটা হলো বর্তির বিল। এতটা ব্যান্ডেল থেকে সাইকেল চালিয়ে আসার এইটাই হলো আসল আজকের গন্তব্যস্থল। তো তোমরা দেখো, এই যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলোতে 100 টাকা 200 টাকা দিয়ে
ঘোরা যায়, সমস্তটা ঘুরিয়ে দেবে দাদারা আধ ঘন্টা 1 ঘন্টার হিসাবে। তো তোমরা চাইলেই আসতে পারো, এখানে আসলেই তোমরা দেখতে পাবে যে বিভিন্ন মাঝি দাদা ভাইয়েরা রয়েছে, তারা তোমাদেরকে নৌকা করে ঘুরিয়ে দেবে। তো অবশ্যই সময় পেলে এসো, মিস করো না। চলো এবার আমরা নৌকা ঘুরে দেখি, নৌকায় বসে পুরো বর্তির বিলটা ঘুরে দেখি কীরকম। এইটা এতটা জল, এটা পুরোটাই বৃষ্টিতে হয়? পুরোটা বৃষ্টিতে। তো এখানে এত জল বৃষ্টিতে তাও তো অসম্ভব, কিভাবে এত জল হচ্ছে তাহলে? এটা চারপাশে যেসব গ্রাম আছে 32টা গ্রাম, হ্যাঁ, সেখানে বৃষ্টি হলে এখানেই জমা হয় সব জল। আচ্ছা, এখানে শুধু এখানটা বৃষ্টি হলে না, যেখানে বৃষ্টি হোক সব জল এখানে এসে জমা হয়, সেই জন্য। বুঝলাম। এটার এমনি গভীরতা কিরকম থাকে তাও? এখানে এক এক জায়গায় এক এক রকম, কিছু কিছু জায়গায় 2 মানুষ জল, কিছু কিছু জায়গায় গলা সমান, বিভিন্ন প্রকার জল আছে। বুঝলাম। আর মাছ তো প্রচুর আছে বললে? প্রচুর মাছ এখানে, এই শাপলার জায়গা এটা। এই দেখো বন্ধুরা, এটা পুরো শাপলা ফুল ভর্তি হয়ে আছে, জায়গাটা পুরো ভর্তি শাপলা ফুলে। তো দাদা যেমন বলল যে 32টা গ্রামের জল এসে এখানে পড়ে বলে এত জল, এটা মেনলি বর্ষার জলে জমা জল। তো এটা এই নয় যে এটা আগে থেকে কোনো পুকুর বা কোনো একটা ঝিল টাইপের, এটা বর্ষার জলে জমে আবার শীতকালে পরিষ্কার হয়ে যায়। এখানে শীতকালেই চাষ করা হয়। সেখানে শীতকালে কী কী চাষ করা হয় তাও দাদা? শীতকালটা পেঁয়াজ হয়, আর পেঁয়াজের পর ধান হয়, আর ধানের পর পাট, আবার পাটের পর এই বর্ষা। বুঝলাম। তার মানে তো এইটা মানে আগেও তো হতো, কিন্তু মানুষের কাছে পৌঁছালো কবে থেকে, মানে এই জায়গাটা এত ফেমাস হলো কবে থেকে? লকডাউন থেকে। লকডাউনে ওই মানুষজন করোনা থেকে বাঁচতে একটু ফাঁকা জায়গা খুঁজতো। হ্যাঁ, কেউ এসে ভাইরাল করে, মানে একটু ভিডিও ছেড়েছে, তাই দেখে আর কিছু লোক এসছে। হ্যাঁ, জায়গাটা তো আমিও সোশ্যাল মিডিয়া থেকে দেখেই এলাম যে এত সুন্দর। এখন এত লোক আসে, তোমরা রোববার দিন বিকালে আসলে আর তারা, এটা মেনলি সৌন্দর্যটা হচ্ছে বিকালে এলে ভালো। বিকালটা ভালো। হ্যাঁ, 5টার দিকে আসবে, হালকা রোদ থাকবে, ফটোটা ভালো আসবে, দারুণ দারুণ ভিউ। আর এখানকার চার্জ কীরকম ঘোরার? পাহাড়ের 100 করে, একজনের 100 করে, আধা ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা 100 টাকা করে। মানে আর যদি কেউ একা ওঠে তাহলে তার একটু বেশি হবে নাকি? তার একটু বেশি হবে, নৌকায় 200 কমে যায় না। আচ্ছা আচ্ছা, ভালোভাবে ঘুরিয়ে দেওয়া হবে, প্রচুর জায়গা আছে। সত্যি গরমকালে এলে এই জায়গাটাকে চেনাই যাবে না, একদমই চেনা যাবে না। যা জল জমে আছে চারিদিকে, এখন বর্ষাকালে কেউ বিশ্বাস করবে না এটা, যে মানে যে জানবে না, প্রথম যাকে নিয়ে আসা হবে সে বিশ্বাসই করবে না এটা বর্ষার জলে জমা জল। ইউটিউব দেখে আসে যে জল। তো এখানে তো তোমার শীতকালে প্রচুর পাখিও আসে, পরিযায়ী পাখি। হ্যাঁ, এই যে পাখি তো আসবেই, এরকম জায়গাতে তো পাখিগুলো আসে বাইরে থেকে। না সত্যি মানুষ যে একটা এত ভালো সুন্দর জায়গা বের করেছে খুঁজে, লকডাউনে মানে ভাইরাল করেছে, যথেষ্ট ভালো জায়গা, যথেষ্ট। এটা বিশ্বাসই হবে না, কেউই বিশ্বাস করবে না এটা বৃষ্টির জলে জমা জায়গা। একসময় এখানে বন্যা হয়, এত বৃষ্টি হতো, এখন সব ড্যাম বানিয়ে, হ্যাঁ, জলটা তো কম হয়। অপূর্ব অপূর্ব, মানে অবিশ্বাস্য জায়গা। তো এই হলো বর্তির বিল, যেটা তোমাদের বলছিলাম সুন্দর জায়গা। দাদা তোমাদের অনেক তথ্য দিল। দাদা একবার নামটা বলে দাও।
তোমরা যদি বর্তির বিলে আসো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তোমার নাম্বারটা একবার বলে দিও। 9749913243। তো তোমরা জেনে নিলে নাম্বারটা, দাদাকে এসে ফোন করবে, দাদা খুব ভালো তথ্য দিচ্ছে, দাদা বলছেও ভালো। দাদাদের একটা দোকানও আছে, ওটা কোন দিকটা একটু বলে দাও। বেশ, ইন্দুপুর বাজার দিয়ে ঢুকে বলবে লাল ব্রিজ, ওখানে দাদাদের একটা দোকান আছে। শীতকালে এলে ওখানে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, কিংবা তোমরা যদি বর্ষাকালেও আসো, মেনলি বর্ষাকালে আসার চেষ্টা করবে, তাহলে ঘোরাটা ভালো হবে। শীতকালে এলেও দাদা বলছে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো থাকে। তো হলো বাবা, খালের পাড়ে ঘরগুলো ছিল, যখন জল থাকে না তখন এরা পুরোটা থাকে, আর এই বর্ষার জলে থাকাতে পুরোটা ডুবে যায়। তো এটা এই ঘরগুলো মেনলি কি, এটা মানুষের থাকার, ওইটা হাঁসের, আর এইটা থাকে মানুষ। আর এখন জল ভরে গেছে বলে এরা সব চলে গেছে অন্য জায়গায়। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো অপূর্ব জায়গা। আর এটা আর কিছুদিন পর এটা ইয়েও পেয়ে যাবে, মানে টুরিস্ট প্লেসে যে সরকারের তরফ থেকে যেটা হয় পেয়ে যাবে। এটা যা সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, বেশ ভালো। তো বর্তির বিল ঘোরা হয়ে গেল, এবার ফেরার পালা, ফিরতে চলেছি খুব তাড়াতাড়ি। এসে বেশ ভালো লাগলো, দাদার সাথে আলাপ হয়েও ভালো লাগলো। তো তোমরা তো দাদার নাম্বার পেলেই, তাও আমি একবার লিখে দেবো, সেটা দেখে নিতে পারবে। যখনই আসবে দাদাকে কন্ট্যাক্ট করে নেবে, দাদা খুব ভালো ঘুরিয়ে দেবে। তো এবার শেষ করা যাক আজকের মতো, টাটা।